আপনি আমাকে বেঁধে কেন রেখেছেন? ছাড়ুন আমাকে। আমি আব্বি আম্মির কাছে বাংলাদেশে ফিরে যাব। অপর পাশের ব্যক্তিটি মৃদু হেসে রূপসার কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, মেঘবতী, তোমাকে তো ছাড়া যাবে না। তুমি ছাড়া আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমাকে যে আমার সাথেই থাকতে হবে। ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে রূপসা দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করছে। নাক ফুলিয়ে বলে উঠল, আমি থাকবো না আপনার সাথে। আপনি খুব খারাপ। আমাকে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করা হচ্ছে। থাকবো না আমি। জোরে জোরে কান্না করে। বারিশ জলদি করে রূপসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। কঠিন গলায় বলল, প্লিজ জান পাখি, একটু শান্ত হও। আর একদম আমাকে ছাড়ার কথা বলবে না। তুমি শুধু আমাকে ছাড়ার কথা বললে এইভাবে সারা জীবন বেঁধে রেখে দেব। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো তো, তাই না? প্লিজ একদম কান্না করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি তোমার জন্য কি কি করতে পারি তা তোমার অজানা নয়, তাই চুপচাপ বসে থাকবে। কপালে চুমু খেয়ে ঠোঁট দিয়ে গালের পানি চুষে নিল। রূপসা গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে বলল, আপনি খুব পচা, গোমরা মুখো। সবসময় আপনি এমন ধমকাধমকি করেন আমাকে। কোথাও যেতে দেন না, ফ্রেন্ডের সাথে মিশতেও দেন না, আর কত কিছু। আমি থাকবো না। এখনই মামনি পাপাকে বলে আমাকে বাংলাদেশে রেখে আসতে বলবো। আপনি সব সময় আমার সাথে এই রকম করেন। কদ জান পাখি, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার দিকে কেউ তাকালে আমার একদম সহ্য হয় না। পরবর্তীতে যেন এমন ভুল না হয়। আমি ভালোবাসি না। কথাটা বলার আগে বাড়ির শক্ত করে মুখ চেপে ধরল। এতটা শক্ত করে ধরেছে যে যার ফলে রূপসার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। বাড়ির শক্ত গলায় গালটাকে আরেকটু শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলতে লাগলো, তুমি শুধু আমাকে ভালোবাসবে, একদম ভালোবাসি না বলবে না। তোমার মুখে শুধু আমাকে ভালোবাসি কথাটা শুনতে চাই, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার কল্পনার বাহিরের জগৎটার সাথে পরিচয় করতে একদম বাধ্য করবে না। তুমি শুধু আমাকে ভালোবাসবে। তুমি আমাকে ভালোবাসতে বাধ্য। ঠিক আছে মেরি জান? বাঁকা হেসে রূপসা জোরে জোরে মাথা দুলিয়ে হ্যাঁ বলল। আচ্ছা, ভয় পেয়েছে সে। বারিশ মৃদু হেসে গাল ছেড়ে দিয়ে দু গালে ডিপ কিস করল। কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে হাতের দড়ি খুলে দিয়ে দুই হাতে চুমু খেয়ে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। রূপসা কয়েকটা শুকনো ঢোকিলে মনে মনে বলল, আস্ত রাক্ষস একটা, কখনো বলবো না ভালোবাসি আপনাকে। কোলবালিশ একটা, গালটা লাল করে দিয়েছে চেপে। ভুরু কুঁচকে বিড়বিড় করতে লাগলো। রূপসার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে টুপ করে কপালে চুমু খেলো বারিশ। বড্ড আদুরে লাগছে তার মেঘবতীকে, কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রূপসার ঠোঁট উল্টিয়ে আবারও মনে মনে বলতে লাগলো, একবার সুযোগ পাই এই রাগী সাদা ভূতকে একদম কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবো। শয়তান, অ্যারোগেন্ট ম্যান। কাঁচের জানালা ভেদ করে সোনালি রোদের আলো প্রবেশ করতে অন্ধকার রুমটা কিছুটা আলোতে ছেয়ে পড়ল। রোদের আলো ধীরে ধীরে তীব্র হচ্ছে, আর তা এক গোলক রাশি হয়ে পড়ছে দেয়ালে টাঙানো বড় একটি পেন্টিংয়ের ওপর। ধীরে ধীরে পেন্টিংয়ের সম্পূর্ণ অংশ আলোয় আলোকিত হয়েছে। রুমের মাঝ বরাবর দেয়ালে লম্বালম্বিভাবে এই বিশাল পেন্টিংয়ে দাঁড়িয়ে আছে এক হাস্যোজ্জ্বল বালিকা। তার চওড়া দাঁতে হাসির ফলে গোল গোল গাল দুটোতে টোল পড়েছে। নাক বরাবর কালো কুসকুসে তিলটা আরও গভীর লাগছে। এক ভ্রু উঁচু করায় সেখানেও একটি কালো তিল রয়েছে, যা খুবই আকর্ষণীয় লাগছে। হাতে তার এক গুচ্ছ কাঠ গোলাপ। সুন্দরী বালিকার দৃষ্টি সেখানে স্থির। দুই পাশে ঘাড় পেরিয়ে গিয়েছে লম্বা দুটো বিনুনি। অসাধারণ সুন্দর ছবিটি দেখে বোঝা যাচ্ছে যেটা এঁকেছে সে তার সবটুকু দিয়ে ছবির মালিকের সৌন্দর্য ফুটিয়ে তুলতে চেয়েছেন, শুধু প্রাণটা দিতে অক্ষম। ছবির পাশে গোটা হাতে ইংরেজি তারিখ দেওয়া। হঠাৎ ছবিটির ওপর একটা ছায়ামূর্তি এসে পড়তে সম্পূর্ণ ছবি গ্রাস করলো অন্ধকারে। ধীরে ধীরে যত এগিয়ে আসছে সে ততই ছবিটির সম্পূর্ণ তার ছায়া গ্রাস করছে। একজোড়া শক্ত হাত স্পর্শ করলো ছবিতে থাকা মেয়েটির ঠোঁটের মাঝে। ধীরে ধীরে সম্পূর্ণ মুখে তার ধবধবে সাদা হাত দুটো দিয়ে
স্পর্শ করে দিচ্ছে। ঠোঁটে তার অদ্ভুত হাসি, চোখ জ্বলজ্বল করছে কিছু পাওয়ার আশায়। তীক্ষ্ণ চোখ দুটো কিছু পাওয়ার নেশে বুঁদ হয়ে আছে, কত অপেক্ষা যে অবসান হবে। তখনই থমথমে পুরুষালী গলায় সম্পূর্ণ ঘরে একটা ধ্বনি দৃষ্টি করে। সে নেশাভরা কণ্ঠে ফিসফিস করে বলল, আমি আসছি মেঘবতী, তোমার খুব কাছে, তোমাকে আমার কাছে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে বলে নিজের হাতের 2 আঙ্গুল ঠোঁট ছুঁয়ে পেন্টিংয়ে থাকা মেয়েটির গালে ছুঁয়ে দিল। সবুজে ঘেরা চারিদিকে সোনালি ধানগুলো দোল খাচ্ছে বাতাসে। গ্রাম্য অঞ্চলের পাকা রাস্তা দিয়ে চলছে মানুষ। রূপগঞ্জ, রূপে ভরা এ গ্রাম, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা এই গ্রামে। কিন্তু এটাকে সম্পূর্ণ গ্রাম বলা যায় না, শহরও বলা যায়, কারণ এখানে শহরে ভাব ধারণ করেছে দীর্ঘকাল আগে। চারিদিকে সবুজে ঘেরা, পুকুর নদী সব থাকলেও রয়েছে টিনের ঘর আর মাটির ঘরের পরবর্তীতে পাকা দালান। শহরের মতো ইট সিমেন্ট দিয়ে তৈরি সবার বাড়ি, সাথে রাস্তাঘাট, স্কুল, প্রত্যেকটা জিনিস শহরের মতো তৈরি। এখানের গ্রাম কর্তা যে, তিনি হচ্ছেন বিশাল মনের মানুষ। পূর্বপুরুষের সম্পদের অভাব নেই তাদের। এলাকা দেখাশোনা করতে কোনো কমতি রাখেননি, বরং প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছেন। গ্রামের মানুষদের আধুনিকতার ছোঁয়া দিয়েছেন, যাতে করে এখনকার সময়ের মতো কেউ গ্রাম ছেড়ে শহরে যাওয়ার ইচ্ছা পোষণ না করে। গ্রামের মানুষগুলো ভীষণ সহজ সরল, সাথে প্রাণ খুলে ভালোবাসা রয়েছে সকলের মাঝে। সকলে নিজেদের সবটুকু দিয়ে ভালোবাসেন এলাকার প্রধানের। সকলে হায়দার বংশ বলতে পাগল। এত সুন্দর গ্রাম আর গ্রামের মানুষদের ভালোবাসা দেখলে অন্য গ্রামবাসী বলতে বাধ্য যে রূপ আর ভালোবাসায় পরিপূর্ণ রূপগঞ্জ। বড় তেঁতুল গাছের নিচে বসে হাতের ডায়েরিটি খুলে এর মধ্যে জীবনের সুন্দর সুখের মুহূর্তগুলো লিখে রাখছে সাদা রঙের জামা পরিহিত এক যুবতী। তুষারের ন্যায় ফর্সা শরীরে যেন সাদা রঙের জামাটা মিশে আছে। একরাশ কোমর অবধি লম্বা ঘন কালো চুল বাতাসে দোল খাচ্ছে। বড় বড় চোখ করে আশেপাশে তাকাচ্ছে। মুখে তার মিষ্টি হাসি, নাকের কুচকুচে তিলটা অমায়িক সুন্দর লাগছে তাকে। নাক দিয়ে টেনে নেওয়া সবুজের গন্ধ যে কোনো কারোর হৃদয় ছুঁয়ে যাবে। এ যেন সবুজের মাঝে মেঘের এক টুকরো ছোঁয়া। অপরূপ সুন্দরী এক মেঘবতী কন্যা। মেয়েটি মৃদু হেসে কলম দিয়ে খসখস করে লিখতে লাগলো। রূপসা হায়দার রূপ, সবাই রূপ বলে ডাকে, কেউ আবার আদর করে রূপগঞ্জের রূপসী বলে ডাকে। বাবা মায়ের একমাত্র আদরের কন্যা, সাথে পরিবার এবং গ্রামের সকলের চোখের মণি। গ্রামের নাম রূপগঞ্জ হয়, বাবা মা নাম রেখেছেন রূপসা হায়দার রূপ। গ্রামের উচ্চবিত্ত পরিবারের মেশে, পরিবারের প্রতিটি ব্যক্তির মতো তার মনও অত্যন্ত ভালো। রূপে গুণে যেন তার সাথে নামটি মিলে গিয়েছে। যেমন সুন্দরী তেমনি দুষ্টু মিষ্টি প্রকৃতির একটা মেয়ে। সারাক্ষণ দুষ্টুমি হাসি মজায় ভরপুর তার জীবন। তার দুষ্টুমি আর মিষ্টি মিষ্টি কথায় সকলের আদরের সে। পরিবারের সকলের দিনটা শুরু হয় তাকে দিয়ে এবং শেষ হয় তাকে দিয়ে। সকলে কাজে যাওয়ার আগে প্রত্যেকের তার মুখ দেখা চাই, চাই। সকলের আদরের আহ্লাদি। পরিবারের সবচেয়ে ছোট মেশে, তাই সকলের এত প্রিয়। বাবা অমিত হায়দার গ্রামের চেয়ারম্যান আর মা রোজা হায়দার ছিলেন একজন শিক্ষিকা। কিন্তু তার জন্মের পর সেটা তিনি নিজ ইচ্ছায় ছেড়ে দিয়ে মেয়ের দেখাশোনায় ব্যস্ত হয়ে পড়েন। তার মতে একজন মা তার সন্তানকে সঠিকভাবে দেখাশোনা করাতে পারেন, অন্য কেউ নয়। মেয়ের প্রতি পরিবারের সবাই খুব দায়িত্বশীল। বিশাল বড় সদস্যের ভালোবাসা পরিপূর্ণ পরিবার তাদের। পরিবার বলতে বড় আব্বি আজাদ হায়দার আর বড় আম্মি নীলা হায়দার। তাদের 2 জন ছেলে শাওন আর অন, যারা পড়াশোনা শেষ করে পরিবারের ব্যবসা সামলাচ্ছেন এবং 2 জনেই বিবাহিত। ছোট আব্বি আদি হায়দার আর ছোট আম্মি নুহা হায়দার। তাদের এক ছেলে আবির, যার পড়াশোনা প্রায় শেষের দিকে। আর 3 জন ছোট সদস্য রয়েছে। একজন হচ্ছে শাওনের ছেলে সাহিল, ক্লাস 5-এ পড়েন, ভীষণ দুষ্টু। আর 2 জন অনের যমজ মেয়ে অহনা আর অনন্যা, ক্লাস 1-এ পড়ে 2 জন। সারা বাড়ি মাতিয়ে রাখেন এই 3 জন, সাথে তো রূপসা আছেই। এখানেই শেষ দুপুরে কি করছো রূপ? আর এমন চুল এলোমেলো করে বসে আছো কেন? তুমি কি কখনো বড় হবে না? রোজা হায়দার মেয়ের সামনে দাঁড়িয়ে কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলেন। রূপসা মায়ের কণ্ঠ শুনে ভয়ে
হালকা শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। হাতের ডায়েরিটা বন্ধ করে মিষ্টি হেসে ঠোঁট উল্টিয়ে বলল, আমার এখানে বসে প্রকৃতি বিলাস করতে ভীষণ ভালো লাগে আম্মি। তুমি বাচ্চা নও রূপ, এখানে অবেলায় বসে আছো তুমি, আর আমি তোমাকে কত নিষেধ করেছি সুন্দর মেয়েদের এমন অবেলায় চুল ছেড়ে তেঁতুল তলায় বসতে নেই, তাহলে বদজিনের নজর পড়ে। তুমি কি আমার একটা কথা শুনবে না? কত টেনশনে থাকতে হয় আমার তোমাকে নিয়ে, বাড়ির সবাইকে টেনশন দিয়ে এখানে বসে আছো। রাগী গলায় কথাটা বলল। রূপসা সোজা দাঁড়িয়ে মাকে পেছন থেকে জড়িয়ে কিউট ফেস করে বলল, উফ আম্মি, তুমি এখনও সেকালের কথায় বিশ্বাস করো? একদম দাদিজানের মতো কথা বলছো। ওসব কিছু আছে নাকি? ভীতু কণ্ঠে। রূপ, একদম বাজে কথা বলবে না। আমি তোমার দাদিজানকে কতটা সম্মান করি, সাথে তার প্রত্যেক কথাকেও তুমি জানো। আর এসব বলতে কেন ভয় পাচ্ছ? তুমি কতটা এসবে বিশ্বাসী আমার ধারণা আছে, তাই মিছে সাহস দেখাতে হবে না। হরর মুভি দেখে তো রাতে আমাকে ছাড়া ঘুমাতে পারো না, সবসময় বাচ্চামো। রাগী কণ্ঠে রূপসা মুখটা ছোট করে মাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি একদম ছোট নই, 21 চলছে। ঠোঁট উল্টিয়ে কথাটা বলল রূপসা। আপনি তো বুড়ি, চুলের কি অবস্থা করেছ? শুধু বয়স হচ্ছে, বুদ্ধি নয়। চুল ঠিক করতে করতে ঝাঁঝালো কণ্ঠে বলেন। মায়ের বকুনি শুনে রূপসা একদম শান্ত হয়ে গেল আর মায়ের কথা শুনতে লাগলো। সব সময় উল্টোপাল্টা কাজ করবে আর বকুনি শুনবে, তার যেন মায়ের বকুনি না শুনলে দিনটাই ভালো কাটবে না। কথাগুলো ভেবে আনমনে হেসে দিল রূপসা। রোজা হায়দারের কথায় সে বাস্তবে ফিরে আসে। নিলয় ভাইজান আর ভাবি আসবে আগামীকাল, সাথে বাড়িসও আসছে। আইনি কার্যক্রম শেষ করে তোমাকে তাদের সাথে আমেরিকায় নিয়ে যেতে চায়, আর সেটা কালকেই। কিছুটা ধীরে গলায় বলেন। মায়ের কথা শুনে রূপসার মুখের রং পাল্টে যায়, হাসি হাসি মুখটা নিমিষে মিলিয়ে যায়। কি বলল আম্মু? বারিশ খান আসছে? কথাটা মনে মনে আওড়াতে ভয়ে বুকের ভিতর হিমশীতল হাওয়া বয়ে গেল। ভয়ে কয়েকবার ঢোক গিলে নিজের গলা ভিজিয়ে নিল। রোজা হায়দার মেয়ের ভীতু মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার বলেন, নিজেকে প্রস্তুত করো রূপ, অনেক তো হলো, এবার যাদের আমানত তাদের ফিরিয়ে দিতে হবে, তাই নিজের মনকে প্রস্তুত করে নাও কেমন। কপালে চুমু খেয়ে মাথায় ওড়না টেনে দিয়ে হাত ধরে বাড়ির দিকে রওনা হলো। অন্যদিকে রূপসার মনে চলছে অন্য কথা। যার ভয়ে এত সব আয়োজন, এখন তার সাথে সারা জীবন থাকতে হবে। সে তার আমানত ভাবতে ভয়ে শরীরটা মৃদু কেঁপে উঠল রূপসার। আনমনে ভাবল, তাহলে কি ওই রাগী অ্যারোগেন্ট ম্যান ফিরে আসছে? বারিশ খান নামের মতো অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। যেমন ভয়ঙ্কর সুন্দর, তেমনি ভয়ঙ্কর তার রাগ। সব কাজে পা থেকে মাথা পর্যন্ত পারফেক্ট চাই। রুল মেনে চলতে বেশি পছন্দ করেন। তার জীবনের সাথে জড়িত সব কিছুর রুলস সে নিজেই তৈরি করে। অত্যন্ত সুদর্শন এই পুরুষটির সম্পূর্ণ শরীরে রক্তে মিশে আছে রাগ আর অ্যাটিটিউড। তার জন্ম হয় আমেরিকায়। দেখতে একদম আমেরিকান লোকদের মতো গায়ের রং, ধবধবে সাদা শরীরে মাথা ভর্তি কালো সিল্ক চুল, নাকটা কিছুটা বোচা, কিন্তু নাকটা যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ঠোঁট দুটো হালকা কালচে রঙের আর চোখ দুটো হালকা সবুজ ঘোলাটে। সব মিলিয়ে অমায়িক সুন্দর এই পুরুষ মাত্র 27 বছরে আমেরিকার টপ বিজনেসম্যানের খাতায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অসাধারণ কৃতিত্বের কারণে আর সৌন্দর্যের জন্য সে একজন ক্রাশ আইকন। বাবার অঢেল সম্পদের উত্তরাধিকারী হলেও নিজের আলাদা পরিচয় গঠন করেছেন খুব অল্প সময়ে। বিশেষ কারণে তার এই কৃতিত্ব, তার পার্সোনালিটি হাজারো মেয়ের রাতের ঘুম নষ্ট করছে। হাজার মেয়েদের মতো সে আমারও ক্রাশ বললে চলে। তাকে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু শুধুমাত্র সে আমার ক্রাশ। কিন্তু বাস্তব জীবনের সবচেয়ে অপছন্দের তালিকায় আছে সে। জীবনে সবচেয়ে বেশি কাউকে ভয় এবং অপছন্দ করলে তাহলে সে হবে মিস্টার অ্যারোগ্যান্ট ম্যান বারিশ খান। মনে মনে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল রূপসা। কালকে থেকে তার জীবনের সব কিছু এই বারিশ খানের অধীনে চলবে ভাবতে বুক থেকে ঠেলে কান্না আসছে। কি করে থাকবে সে সারা জীবন এই হার্টলেস মানুষটার সাথে? এলোমেলো চুলগুলোকে হাত খোপা করে রুমের বিশাল বড় জানালাটার পাশে টুলটা টেনে বসল। জানালাটা খুলে দিতে বাহিরের শীতল হাওয়া গায়ে স্পর্শ করতে এক অন্যরকম ভালো লাগা ছেয়ে গেল সারা শরীর জুড়ে।
তার রুমের এই জানালা থেকে বাড়ির সম্পূর্ণ উঠান দৃশ্যমান, যেখানে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। রয়েছে ছোট একটা পুকুরঘাট যা বাড়ির পেছন দিকে অবস্থিত। সম্পূর্ণ বাড়ি দেয়ালে ঘেরা। দোতলা বিশিষ্ট বাড়িটায় 3 তলায় ছাদ অবস্থিত। সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে করা হয়েছে। বিশাল বড় বাড়িটা পুরনো আমলের হলেও এটা দেখলে বোঝা দেয় এটা পুরনো আমলের বাড়ি। সম্পূর্ণ বাড়িতে আধুনিকতার ছোঁয়া। বাড়ির প্রত্যেকটা সরঞ্জামে রয়েছে আধুনিকতা। ছোটবেলা থেকে ধীরে ধীরে বড় হয়েছে সে সকলের ভালোবাসা পেয়ে হেসে আনন্দ করে। বাড়ির আনাচে কানাচে যেন হাজারো স্মৃতি ঘেরা। কালকের পর থেকে এই বাড়ি থেকে এবং কি পরিবারের সকলের থেকে তাকে অনেক দূরে চলে যেতে হবে ভাবতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। উল্টো হাতে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে অতীতের স্মৃতি মনে করতে লাগলো। অতীত তার বেশি একটা মনে নেই, তার কাছে অতীত অনেকটা ধোঁয়াশা, কারণ তখন বয়স ছিল স্বল্প। নিলয় খান আর মিথিলা খানের একমাত্র ছেলে বারিশ খান। ছোটবেলা থেকে তারা ছিলেন রূপসাদের পরিবারের খুব নিকটতম প্রতিবেশী। এক কথায় পরিবার বন্ধু বলা যায়। নিলয় আঙ্কেল আর মিথিলা আন্টিকে রূপসা কখনো আঙ্কেল আন্টি বলে ডাকেনি, সবসময় বাবাই আর মামনি বলে ডেকেছে। বারিশ খান হচ্ছে তাদের প্রথম ছেলে। তারপর একটা মেয়ে আছে যার নাম রিনি। রিনি রূপসার বয়সী এবং দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। নিলয় খান আর মিথিলা খান তাদের পরিবার সহ সবাই আমেরিকায় থাকেন বেশিরভাগ, কিন্তু যখনই দেশে ফিরেন তখন অনেক দিন এখানে দেখে যান। বারিশের দাদা ছিলেন একজন আমেরিকান আর দাদি ছিলেন বাঙালিতে। বাংলাদেশ আর আমেরিকায় তাদের যাতায়াত সবসময় চলতেই থাকে। বারিশের জন্ম আমেরিকায় হওয়ায় তার হাবভাব বরাবরের মতো আমেরিকান প্রমাণিত করে, আর অন্যদিকে রিনি সোজা সাপটা বাঙালিদের মতো চলাফেরা করতে পছন্দ করে। ছোটবেলা থেকেই বারিশ খান রূপসার অপছন্দের তালিকায় ছিলেন, আর তার কিছু বিশেষ বিশেষ কারণ আছে। কিছু বললে ভুল হবে, অনেক বিশেষ কারণ আছে। রূপসা যখন বুঝতে শিখেছে তখন থেকে বারিশ খানের অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে। ছোটবেলা থেকে খুব ছোট ছোট বিষয়ে রূপসাকে অনেক জ্বালিয়েছেন এই বারিশ খান, যার দারুণ প্রভাব তাকে সে জনমের মতো ভয় পায়। যেমন ভয়ঙ্কর সুন্দর মানব, তেমনি তার ভয়ঙ্কর কাজ। তাকে ছাড়া রূপসাকে অন্য কোনো ছেলের সাথে খেলতে দেখলে সেদিন আর কেউ বাঁচাতে পারবে না তার হাত থেকে রূপসাকে। বাড়ির প্রত্যেকটি সদস্য তাকে ভয় করে, এতটা রাগী সে। একবার তার নিষেধ অমান্য করে পাশের পার্কে একটা ছেলে বন্ধুর সাথে খেলেছে বলে শীতের সকালে কনকনে ধোঁয়া ওঠা পানিতে চুবিয়েছে তাকে, যার দারুণ প্রভাব। টানা 7 দিন জ্বরে ভুগেছে রূপসা। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ছেলে এবং মেয়ে বন্ধু কোনোটাই নেই রূপসার। ছোটবেলায় যখন তার নামটাকে সঠিকভাবে উচ্চারণ করতে না পেরে বারিশকে বালিশ ভাইয়া বলেছিল, সে নিচ্ছে করে কামড় খেতে হয়েছে তাকে। তারপর থেকে কখনো আর ভয়ে তার সামনে পড়েনি সে। এর কিছুদিন পর একেবারের জন্য আমেরিকা চলে যান বারিশ খান সহ তার সম্পূর্ণ পরিবার। সেদিন ভীষণ খুশি হয়েছিল সে যে এখন থেকে হয়তো সে মুক্ত, কিন্তু বিপত্তি তো সেখান থেকে শুরু। সেই ছোটবেলা থেকে ওই বারিশ নামক ভয়ঙ্কর মানব এখন পর্যন্ত তার অদৃশ্য ভেড়া জালে আটক করে রেখেছে তাকে। সেদিনের অদ্ভুত দৃষ্টির মানে কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে তা স্পষ্ট হতে লাগলো। যখন রূপসার 15 বছর বয়স, তখন খুব ধুমধাম করে জন্মদিন উদযাপন করা হয়েছিল হায়দ্রাবাড়িতে। সম্পূর্ণ গ্রামের মানুষ এবং অতিথি ভোজনে হৈ হৈ পরিবেশে মুখরিত ছিল সব কিছু। কিন্তু হঠাৎ করে সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। হঠাৎ রোজা হায়দার আর মিথিলা খান এসে রূপসাকে জন্মদিনের পোশাক পরিবর্তন করে একটা লাল শাড়ি পরিয়ে তৈরি করতে শুরু করেন। মিথিলা হায়দারকে হঠাৎ দেখে বেশ চমকে যায় রূপসা, কারণ তিনি কখন দেশে ফিরল। তার সাথে তো কালই কথা হয়েছে রূপসার, কই তিনি যে আসবেন বলেননি তো। আর আজকে এত বছর পর হঠাৎ তাকে দেখে বেশ চমকে যায় সে। ওই বাড়ির সকলে খুব ভালোবাসে রূপসাকে। বাংলাদেশ থেকে যাওয়ার পরেও রোজ রোজ কথা হতো সবার সাথে, শুধুমাত্র বারিশ বাদে। রোজা হায়দার আর মিথিলা খানকে অনেক জিজ্ঞাসা করার পর যখন জানতে পারে আজকে রূপসার বিয়ে, এবং তাও আবার যাকে সবচেয়ে ভয় পায় মিস্টার অ্যারোগেন্ট ম্যান দ্য বারিশ খানের সাথে, তখন যেন মাথায় বাজ পড়লো এমন ফিল হয়েছে তার। কিছুক্ষণ তবদা খেয়ে বসেছিল সে পুতুলের মতো।
আর রোজা হায়দার আর মিথিলা খান তোড়জোড় করে তৈরি করছিল তাকে, সাথে অনেক কিছু বুঝিয়েছেন। কিন্তু রূপসা তখন ভাবনায় বিভোর ছিল। আশেপাশে কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার। যখন নিয়ে যাচ্ছিল হলরুমের দিকে, তখন যেন হুঁশ ফিরল তার। জোরে জোরে কান্না করে। বিয়ে করবে না বলে কান্নাকাটি করে বিয়ে আটকাতে পারেনি সে। সবাই বুঝিয়ে সুজিয়ে জোর করে বিয়ে দিয়ে দিল ওই রাগী রাক্ষসটার সাথে। মাত্র 15 বছর বয়সে বিয়ের খাতায় নিজের নাম লিখে দিয়েছিল সেদিন, যেদিন ঠিকমতো বিয়ে কি তা জানাই ছিল না তার। এখনও সে ঠিকমতো বুঝতে পারছে না সেদিন এত তাড়াতাড়ি করে কেন বিয়ে দেওয়া হয়েছিল, যেখানে তার মতটুকু পর্যন্ত নেওয়ার প্রয়োজন বোধ করেনি কেউ। প্রতিদিন সবাইকে জিজ্ঞেস করলেও সবাই এই বিষয়টি শুনেও না শোনার ভান করে থাকেন। সবাই বিষয়টি এড়িয়ে চলেন। রোজা হায়দারকে জিজ্ঞেস করলে বলেন সময় হলে জানতে পারবে বলে চলে যান। সেদিন তার জন্মদিনে পাওয়া সবচেয়ে ভয়ঙ্কর সারপ্রাইজ ছিল সেটা। কখনো জন্মদিনে গিফট হিসেবে বিয়ে হয় সেটা প্রত্যাশার বাইরে ছিল তার। সবসময় এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাইলে রোজা হায়দার ধমকে চুপ করিয়ে দেন মেয়েকে। তার ভাষায় একটি কথা, বিয়ে মেয়েদের একবারই হয়, তাই এখন থেকে মানিয়ে নিতে শুরু করে দাও। সময় হলে যার আমানত তার হাতে তুলে দিতে হবে। তারপর থেকে এই বিষয়ে কোনো কথা হয়নি। আজকে 6 বছর পর সবকিছু কেমন অগোছালো লাগছে তার কাছে। বারবার মনে হচ্ছে এতদিনের খোলা আকাশের উড়ন্ত দিনগুলো বুঝি শেষ হতে চলল। আগামীকাল থেকে নতুন জীবন শুরু হবে, যার নামটা পর্যন্ত তার শরীরে কাটার মতো বিধে। 15 বছরের নাবালিকা থাকায় সেদিন বিয়েটা আইনিভাবে হয়নি, তাই এখন আইনি কার্যক্রম শেষ করে নিয়ে যেতে আসছে তাকে। কথাগুলো ভেবে শুকনো ঢোক গিলল রূপসা। রোজা হায়দার মেয়ের রুমে প্রবেশ করে মেয়েকে অন্যমনস্ক হয়ে বাহিরে তাকিয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। হাতের শপিং ব্যাগগুলো কাভার্ডে রেখে ধীর পায়ে মেয়ের পাশে টুলে বসে পড়েন তিনি। পাশে টেবিলের দুধ ভর্তি গ্লাসটা দেখে কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠেন, এখনো দুধটুকু কেন শেষ হয়নি রূপ? তুমি কি আমার হাতের মার না খেয়ে কোনোদিন নিজে সে দুধ খাবে না? তোমার এই কাণ্ড রোজ রোজ ভালো লাগে না। জলদি শেষ করো দুধটুকু। মুখের সামনে ধরে। রূপসা মায়ের কথা শুনে নিজেকে স্বাভাবিক করে কাঁচুমুচু মুখ করে বলল, আম্মি, রোজ দুধ খেতে আমার একদম ভালো লাগে না। তার উপর সকাল বিকেল রাত এত কেউ দুধ খায় নাকি? আমি বাচ্চা নেই আম্মি। নাক কুঁচকে, অনেক বড় হয়ে গিয়েছ, তাই তো বাচ্চাদের মতো কাজকর্ম করবে সারাদিন। প্রতিদিন তোমার এই বাহানা তো ওই বাহানা। পৃথিবীর সব খাবার তোমার প্রিয়, কিন্তু যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো তোমার মুখে যাবে না, তাই তো অল্পতেই অসুস্থ হয়ে পড়ো। কথাগুলো বলে জোর করে মুখ চেপে দুধ খাইয়ে হাত দিয়ে শক্ত করে মুখ চেপে রাখে যাতে বের করতে না পারে। রূপসা অনেক কষ্ট করে চোখ মুখ খিঁচে দুধটুকু খেয়ে নিল। নিজেকে স্বাভাবিক করে বিরক্ত কণ্ঠে বলল, এসব খেতে আমার একদম ভালো লাগে না। কেমন লাগে খেতে? এক মুখ কুচকে। রোজা হায়দার মেয়ের কথা শুনে মৃদু হেসে মেয়েকে বিছানায় বসিয়ে নিজেও বসে পড়েন। তারপর চুল আঁচড়িয়ে বেনুনি করতে লাগলো। রূপসা কিছুক্ষণ চুপ থেকে মুখ ছোট করে ধীরে গলায় বলল, আম্মি। বলো। বেনুনি করতে করতে জবাব দিলেন রোজা হায়দার। রূপসা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আম্মি, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি তো জানো আমি কখনো তোমাদের ছাড়া কোথাও থাকিনি, এবং কি কখনো ওই গ্রামের বাইরে পা পর্যন্ত রাখিনি। আমি কিভাবে এই দেশ ছেড়ে সম্পূর্ণ একটা নতুন জায়গা মানিয়ে নেব? তুমি প্লিজ কিছু করো, আমার ভালো লাগছে না। রোজা হায়দার দীর্ঘশ্বাস ফেলে বেনুনিতে ব্যান্ড লাগিয়ে দিয়ে বেনুনিটা রূপসার কাঁধে দিয়ে সামনে রেখে ধীরে গলায় বলল, তোমার বিয়ে হয়ে গিয়েছে রূপ। এতদিন তোমাকে আমাদের কাছে রাখতে দিয়েছেন, কিন্তু তুমি অন্য বাড়ির বউ, এটা তোমাকে মেনে নিতে হবে। বিয়ে হয়ে গেলে মেয়েদের তার স্বামীর বাড়িকে নিজের বাড়ি মানতে হয়। আমাকে দেখো কেমন মানিয়ে নিয়েছি। তোমার প্রথমে একটু কষ্ট হবে, পরে ঠিক মানিয়ে নিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, তুমি তোমার পরিচিতদের কাছে যাচ্ছ, যাদের তুমি সেই ছোটবেলা থেকে দেখে আসছো, যাদের অনেক ভালোবাসা পেয়েছ, তাদের কাছেই তো যাচ্ছ। নিলয় ভাইজান আর ভাবি তোমাকে আমাদের থেকে কোনো অংশে কম ভালোবাসেন না, সেটা তুমি খুব ভালো করে জানো। তারা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই এসব বলে কিছু হবে না। কালকের জন্য প্রস্তুতি নাও। নিজের মনকে বোঝানোর জন্য অনেক সময় তুমি পেয়েছ। আমরা কখনো তোমার খারাপ চাইনি, তোমার জন্য সবচেয়ে বেস্ট যেটা সেটা দেওয়ার চেষ্টা করি।
আর এটা তোমার জীবনের সবচেয়ে বেস্ট পাওয়া, যেটা আমাদের দিতে হয়নি, সেটা নিজে উপস্থিত হয়েছে তোমার কাছে। আমরা চাইলেও সেখান থেকে বের হতে পারবো না, তাই মিশে মনকে এত জ্বালিও না তো, বলে কপালে চুমু খেয়ে নিজের কোলে শুয়ে দিয়ে বিলি কেটে দিতে লাগলো। রূপসা সোজা হয়ে শুয়ে মায়ের দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলল, আমি কি করে ওই রাগী মানুষের সাথে থাকবো, যাকে আমার মোটেও পছন্দ না হলেও সে তোমার স্বামী, তাই এসব ফালতু কথা বলবে না। তুমি বারিশকে ভীষণ রকম ভয় পাও, তা আমাদের জানা, কিন্তু আমরা যা করেছি তা তোমার ভালোর জন্য করেছি। এখন চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। রাগী কণ্ঠে কথাটা বলল। রূপসা মায়ের তেজি কণ্ঠে দমে গেল। ঝটপট চোখ বন্ধ করে ঘুমের প্রস্তুতি নিয়ে ফেলল। এখন কিছু বললে তার গাল লাল হতে সময় লাগবে না। চোখ বন্ধ করে আগামীকাল আর তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে ঘুমের দেশে সে তলিয়ে যায়। রোজা হায়দার মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কপালে চুমু খেলেন। বরাবরই সুন্দরী তাদের মেয়েটা, যেন এক রূপকথার রাজকন্যা, কোনো অংশে রাজকন্যার থেকে কম রাখেনি তাকে। খুবই আদরের মেয়ে সে। আগামীকাল থেকে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে। সারা জীবনের জন্য মেয়ে দূরে চলে যাবে ভাবতেই বুক চিরে কান্না আসছে তার। খুবই সাহসী আর শক্ত মনের অধিকারী মহিলা হয়। এখন পর্যন্ত নিজেকে মেয়ের সামনে নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, না হলে এতক্ষণে কেঁদে কেঁদে বন্যা হয়ে যেত। মেয়েকে নিজের থেকে দূরে রাখার কোনো কালে ইচ্ছে ছিল না তার, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছেন। বারিশকে ছোটবেলা থেকে খুব পছন্দ করতেন তিনি। বারিশের সব কিছু ছিল সেই ছোটবেলা থেকেই মুগ্ধ করার মতো। ছোটবেলা থেকে রূপসার ওপর বারিশের একটা অধিকার বোধ কাজ করত, যার দারুণ প্রভাব একসময় রূপসাকে তার চাই বলে দাবি করে সে। তার রাগ জেদ বরাবরই খুব হিংস্র। রেগে গেলে কিছু দিশে থাকে না, তাই তার কথার উপর দিয়ে কারোর কথা চলবে না। ফ্যামিলি ফ্রেন্ড হয়, এই বিষয়ে কোনো অমত পোষণ করেননি তিনি। আর তার জানা ছিল বারিশের কাছে তার মতামত টিকবে না, কারণ বারিশ ভীষণভাবে রাগী। তার যা চাই তাই চাই, না পেলে অঘটন ঘটাতে পিছু পা হবে না। দেখতে শুনতে ভালো, টাকা পয়সার দিক থেকে তাদের থেকে হাজার গুণে ভালো। নিলয় খান আর মিথিলা খানও রূপসাকে ভীষণভাবে ভালোবাসেন। মেয়ে একদম রাজরানীর মতো হয়ে থাকবে, তাই তার কোনো আপত্তি ছিল না। সব বাবা মাই চাইবে মেয়ে সুখে থাকার। যেখানে মেয়ের সুখ পায়ে এসে ঠেকেছে সেখানে কিছু বলা চলে না। বারিশ নিজের বাবার এত সম্পত্তি থাকার সত্ত্বেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। বিশাল বড় বিজনেসম্যানের খাতায় নিজের নাম টপ 10-এ রেখেছেন। আর এত সব আয়োজন তো রূপসাকে ঘিরে। এখন যদি রূপসা বারিশকে আইনিভাবে বিয়ে করে, তার সাথে যেতে রাজি না হয়, তাহলে সব ধ্বংস করে দিবে বারিশ। বারিশের রাগ কতটা তা প্রথম ধারণা হয়েছিল যখন বারিশ প্রথম রূপসার হাত চেয়েছিল তখন। রূপসার বয়স ছিল খুব কম, তাই কেউ বারিশের কথায় রাজি না হয় সেদিন সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছিল সে কি রাগ, মনে হয়েছিল সব তছনছ করে দিতে দ্বিমত পোষণ করবে না। সেদিনে সে দৃশ্য তিনি এখনও ভুলতে পারেননি। চোখের সামনে যেন সব জীবন্ত। কথাগুলো ভেবে একবার রূপসার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসেন তিনি। সোজা করে শুয়ে দিয়ে কপালে চুমু খেয়ে লাইট অফ করে দরজা লাগিয়ে চলে যান। এখন অনেক কাজ বাকি, কালকের জন্য প্রস্তুতি নেওয়া অনেক বাকি। আজকে আর তার ঘুমানো হবে না। বসার ঘরে সকলে কালকের বিষয়ে আলোচনা করছে। রোজা হায়দার কিচেনে গিয়ে সকলের জন্য চা বানাতে শুরু করেন। রূপসা বরাবরই সাহসী একজন মেয়ে, সে ঠিক সব কিছু মানিয়ে নিবে। বারিশকে ভীষণ ভয় পেলেও একসময় সেটাও দূর হয়ে যাবে। রূপসা যেমন দুষ্টু মিষ্টি মেয়ে, তেমনি প্রচণ্ড রাগী স্বভাবের, তাই কখনো মেয়েকে কোনো কিছুতে জোর করতে পারেননি রোজা হায়দার। কিন্তু বারিশের বিষয় হলো বরাবরই দমে যায় রূপসা। এক প্রকার বারিশের নাম শুনলে বাঘিনী থেকে বিড়াল ছানা হয়ে যায় সে। কখনো কোনো কিছু অমত করলে তখন বারিশের কাছে সব জানাবেন বললেই চলবে, তখন সে আর অমত করতে পারে না ভয়ে। কথাগুলো ভেবে আনমনে হেসে দিলেন রোজা হায়দার। মেয়ের সোনালী ভবিষ্যৎ যেন চোখের সামনে। সাদা কালো রঙের পাতলা ফিনফিনে পর্দাগুলো ভেদ করে সোনালি রোদের আলো রুমে প্রবেশ করতে কালো ব্ল্যাঙ্কেট জড়িয়ে রাখা এক সুঠাম দেহের অধিকারী পুরুষ কিছুটা নড়চড়ে ওঠেন। উল্টো হয়ে শুয়ে এক হাতে মাথার চুলের মাঝে অন্য হাত একটা বড় ছবিতে জড়িয়ে রেখেছেন। এমনভাবে জড়িয়ে ধরে রেখেছেন মনে হচ্ছে কেউ জোর করে তার কাছ থেকে
নিয়ে যাবে ছবিটিকে। ঘুমের ঘোরে মৃদু হেসে আরও গভীরে নিয়ে আসে বিশাল ছবিটিকে। একদম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। একরাশ কালো চুল কপালের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিলাসবহুল রুমটায় সব আধুনিকতার ছোঁয়া, সব কাঁচের তৈরি জিনিসপত্র। সম্পূর্ণ রুমের জিনিস কাঁচের তৈরি হয়। বাহিরের কচি রোদে সম্পূর্ণ রুমের জিনিসগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তখনই আলিশান রুমের দরজা ঠেলে একজন মহিলা প্রবেশ করেন। বয়স হয়েছে, কিন্তু চেহারায় যেন বয়সের বিন্দুমাত্র ছিটে ফোটা নেই। ফরেনারদের মতো হালকা ব্রাউন চুল, কিন্তু চেহারা খাঁটি বাঙালির ছাপ। মহিলাটি রুমে প্রবেশ করে মৃদু হেসে বিছানার দিকে তাকিয়ে জানালার দিকে ছুটেন। কাঁচের জানালা ভেদ করে যেন রোদ প্রবেশ করতে না পারে, তাই পর্দাগুলো ভালো করে টেনে দিলেন। রোদের আলো যে একদম সহ্য হয় না বিছানায় ঘুমন্ত যুবকের। রোদের আলো মুখে পড়লে রেগে সব তছনছ করে দিবে সে। এই রোদ আর বাহিরের গরম ধুলোবালি একদম অপছন্দ তার। ময়লা জিনিসটা একদম পছন্দ করে না সে। পা থেকে মাথা পর্যন্ত তার চাই সব কিছুই পারফেক্ট, কোনো ধরনের ময়লা থাকা যাবে না। যথেষ্ট সেন্সিটিভ সে। এর বিশেষ কারণ তার প্রেয়সীর যে ডাস্ট অ্যালার্জি, তাই সব কিছু ময়লামুক্ত থাকতে হবে, এটাই তার কঠোর নিয়ম। সে একদমই ময়লা পছন্দ করেন না। কিছু অগোছালো কিংবা পরিপাটি নেই, তাহলে সকলের ওপর মারাত্মক ঝড় চলে। তাই বাড়ি এবং সব কিছু ক্লিন আছে কি না, সকল কর্মরত সার্ভেন্ট ঠিকমতো কাজ করছেন কি না, তার সব কিছু দেখাশোনা এবং কি কাজ বুঝিয়ে দেন মিসেস মিথিলা খান। মিথিলা খান দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সার্ভেন্টের থেকে ব্ল্যাক কফির মগ নিয়ে এসে ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলেন, বারিশ, উঠে পড়ো, কতটা বেলা হলো? তার কণ্ঠ শুনে কিছুটা নড়েচড়ে উঠে আবারও ঘুমিয়ে গেল বারিশ। ছেলের মুখের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসেন মিথিলা খান। কতটা চিন্তাবিহীন এবং সুখী লাগছে বারিশকে। মুখ দেখে বোঝা যাচ্ছে তার অপেক্ষার দিন শেষ আজকেই। ঠিক কবে এতটা শান্তিতে বেশি সময় ঘুমিয়েছে মিথিলা খানের মনে নেই। ছেলের কপালের চুলগুলো ঠেলে দিয়ে হেসে মনে মনে ভাবেন, আজকে তার সব চিন্তা শেষ। আজকে থেকে তিনিও শান্তিতে ঘুমাতে পারবেন। কতটা কাঠখড় পোহাতে হয়েছে এই দিনের জন্য তাদের। আজকে তাদের সকলের জীবনের বিশেষ দিন, স্পেশালি বারিশের জন্য। আজকে তার জীবনের সবচেয়ে সুখের দিন। এই দিনটার জন্যই তো এত সব আয়োজন, এই দিনটার জন্যই তো এত এত অপেক্ষা। নিজেকে শান্ত রাখা, নিজের জিদ, ভালোবাসা, আসক্তি, চাওয়া পাওয়া সব তো দমিয়ে রেখেছে এই দিনটার জন্য। মিথিলা খান কিছু সময় ভেবে আবার ধীরে গলায় ডাকতে লাগলেন বারিশকে। মিথিলা খান কিছু সময় ভেবে আবার ধীরে গলায় ডাকতে লাগলেন বারিশকে। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে জিম করা এবং কি নিজের তৈরি রুলস মেনে কাজ করা বারিশের কাজ। এর থেকে হেরফের কখনো হয়নি। মাঝে মাঝে অতিরিক্ত ড্রিঙ্কস করেও সে বিন্দাস নিজের কাজকর্ম করে কোনো রকমের হেরফের করে না। দীর্ঘ অনেক বছর পর সে খুব ভালো করে ঘুমিয়েছে। আজকে যে তার সব অপেক্ষা শেষ হতে চলল। মিথিলা খান আবার ভয়ে ভয়ে ছেলেকে ডাকলেন। কখনো সকালে ছেলের রুমে আসেন না তিনি, বলতে গেলে কখনো আসেন না ছেলের রুমে। বারিশ খুব একঘেয়ে রাগী স্বভাবের মানুষ। তার রুমে প্রয়োজন ছাড়া নিজের বোন এবং বাড়ির লোককেও অ্যালাউ করে না। সবসময় নীরবতা বিরাজ করে সম্পূর্ণ বাড়ি জুড়ে। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র এবং শান্ত ছেলে, তাই সে অতিরিক্ত কথা এবং জোরে আওয়াজ করে কথা বলা সে একদম পছন্দ করে না। যতক্ষণ বাড়ি থাকবে সকলে নিজেদের মতো কাজ করবে, কোনো বিশৃঙ্খলা ছাড়া। আর সে না থাকলে সবাই যেন হাফ ছেড়ে বাঁচেন। আজকে একটু বেশি দেরি হয়ে যাওয়ায় মিসেস মিথিলা বাধ্য হয়ে ডাকতে আসেন তাকে। কিছুক্ষণ পর তাদের বের হতে হবে। রাত 12টায় আমেরিকা থেকে সবাই বাংলাদেশে এসে নিজেদের বিশাল বড় বাগান বাড়িতে উঠেছেন। সেই আসার পর যে ফ্রেশ হয়ে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই। ছেলেকে ডাকলে এখন যদি উঠে চেঁচামেচি শুরু করেন, এটা ভেবে মুখ কাছে উঁচু হয়ে যায় মিসেস মিথিলা খানের। তারপর কিছু একটা ভেবে মৃদু হেসে ছেলের কাঁধ ঝাঁকে বলেন, বারিশ, আজকে আমাদের হায়দ্রাবাড়ি যেতে হবে রূপকে আনতে, তুমি কি ভুলে গেলে? মিথিলা খানের এতটুকু কথা শুনে বারিশ তার হালকা ঘোলাটে সবুজ চোখ জোড়া খুলেন। তার চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, কপালে রক্তটা কিছুটা ফুলে রয়েছে। মিথিলা খান কিছুটা ঘাবড়ে গেলেন বারিশের চেহারা দেখে। বারিশকে রেগে আছে দেখে তো মনে হচ্ছে সে ড্রিঙ্কস করেছে, কিন্তু কেন? আজকে তো তার অপেক্ষা শেষ।
তাহলে সে কেন এখনো নিজেকে এমন কষ্ট দিচ্ছে? মিথিলা খান কিছু বলতে যাবেন তার পূর্বেই বারিশ থমথমে গলায় বলল, সব কিছু তৈরি করুন আম্মি, আমি ফ্রেশ হয়ে সব তৈরি চাই। ছেলের কথা শুনে মিথিলা খান কিছু না বলে তাড়াতাড়ি রুম ত্যাগ করে নিচে হলরুমে চলে গেলেন। সবাই তোড়জোড় করে সব কিছুর ব্যবস্থা করেছে। ইভেন্টের লোকেরা প্রায় বাড়ি সাজানোর কাজ সেরে ফেলেছেন। সকল গার্ড সার্ভেন্ট মিলে ছোটাছুটি করে সব কাজ শেষ করেছেন। মিথিলা খান সব বুঝিয়ে দিচ্ছেন, এক এক করে সব করা ঘনিয়ে আসছে। বারিশ আসার আগে সব শেষ করতে হবে, সে এসে দেখার পর সব গাড়িতে তোলা হবে, তার আগে নয়। অন্যদিকে নিলয় খানও বসে নেই, এই কাজে ওই কাজে ছোটাছুটি করছেন। দুজন লয়ার এসেছেন, তাদের সাথে স্টাডি রুমে কাগজপত্র দেখছেন। রিনি এসে মায়ের সাথে সব কিছু দেখছে, তার মুখের থেকে হাসি সরছেই না। মেয়ের হাসি দেখে চিন্তার মাঝেও হেসে দেন মিথিলা খান। রিনি মাকে জড়িয়ে ধরে বলল, উফ আম্মি, আজকে আমাদের সকলের অপেক্ষার প্রহর তাহলে অবশেষে শেষ হচ্ছে। উফ, কতদিন ধরে যে দিনটার অপেক্ষায় ছিলাম, আজকে খুব 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 বেশি খুশি লাগছে। সবশেষে ভাইয়া তার মেঘবতীকে নিজের করে সারা জীবনের জন্য নিয়ে আসবে। খুশিতে আত্মহারা হয়ে মিথিলা খান মেয়ের গাল টেনে বলল, একদম, আমার বাড়িতে আজকের পর থেকে সবসময় খুশির বন্যা বয়ে যাবে। আমার রাগী ছেলেটার কঠিন হৃদয়টা আজকে এত বছর পর শান্ত হবে। সব ভালোই ভালোই হয়ে গেলে হয়। একগাল হেসে সকলের মনে হাজার খুশির প্রজাপতি ডানা মেলে উঠছে। সকলের অপেক্ষার প্রহর এবার শেষ হতে চলেছে। বালিশে আধশোয়া হয়ে হাতের বড় ছবিটির দিকে একমনে তাকিয়ে আছে বারিশ। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, মুখে তৃপ্তির হাসি তার। হাতের ছবিটার সারা মুখে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে নেশালো গলায় বলে উঠল, অনেক অপেক্ষা করিয়েছ মেঘবতী, অনেক কষ্ট দিয়েছ, এইবার সব পুষিয়ে নিব। যতটা জ্বালিয়েছ তার শাস্তি তোমায় পেতে হবে জান। আজকে সম্পূর্ণ নিজের করে নিব তোমাকে, আর কোনো দূরত্ব নয়। অনেক কামনার পর তোমাকে আমার করেছি, এর সূত্র তোমাকে দিতে হবে, তাই না মেরিজান? বাঁকা হেসে ছবিটায় ঠোঁট ছুঁয়ে বাঁকা হেসে আবার বলতে লাগলো, পাখির ডানা ছাটার সময় এসে পড়েছে, আর নয় ডানা ঝাপটানো। এখন থেকে তোমাকে বারিশ খানের খাঁচায় থেকে ঝাপটাতে হবে। তোমার মানতে হবে তোমার শুরুটাও আমি, আর শেষটাও। তোমার রুহুটাও আমার নামে চাই। তোমার নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সব আমার নামে, আমার ভালোবাসার সুর থাকতে হবে। যতটা পুড়িয়েছ তার থেকে দ্বিগুণ আমি তোমাকে দিয়ে পুষিয়ে নেব। ছবির মালিকের উষ্টে আঙুল দিয়ে স্লাইড করে। বিছানায় গাল ফুলিয়ে বসে আছে রূপসা, আর তার চারিদিকে তার আম্মি ভাবিরা আর চাচিমণিরা বিভিন্ন কাজে ব্যস্ত। সে চারিদিকে তাকাচ্ছে আর গাল ফুলিয়ে হাঁটুর মাঝে মাথা ঠেকিয়ে কান্না করছে। কিন্তু আজকে দেখো, এত এত ভালোবাসার মানুষগুলো তার কথা শুনছে না। এটা সেটা বুঝিয়ে মুখ বন্ধ করে রেখেছেন। সে কিছুতেই যাবে না এই বাড়ি ছেড়ে। এটা কোনো গ্রহণযোগ্য কথা না হলেও সে একই কথা বলেই যাচ্ছে। তাই রোজা হায়দার মেয়েকে ধমকে চুপ করিয়ে রেখেছেন। বড্ড জেদি এই মেয়ে, একটা কথাও কারোর শোনে না। সকলের আদর পেয়ে বাদর হয়েছে। এসব কথা বলে বকছেন আর কাজ করছেন রোজা হায়দার। তার কথা শুনে বাড়ির ছোট বড় সকলে এক দফা কথা শোনান তাকে। কেন তাদের আদরের রাজকন্যাকে তিনি বকছেন? সকলের কথা শুনে নিজে নিজে কিটকিট করে কাজ করছেন তিনি। মায়ের কিটকিট কথা শুনে চুপ করে যায় রূপসা। সকলে এটা সেটা বলে তার মন খারাপ করছে। চাচার বাবা তো অনেক বুঝিয়ে গেলেন, সকলে বোঝাচ্ছে, কিন্তু মেয়ে তো মানতে নারাজ। সবাই পড়ছে মহাবিপাকে, তে বাধ্য হয়ে রোজা হায়দার বারিশকে কল করবে হুমকি দিয়ে আপাতত মুখ বন্ধ করে রেখেছে রূপসার। রূপসা মনে মনে নিজেকে বকতে লাগলো, কেন যে সে ওই অ্যারোগ্যান্ট ম্যানকে পছন্দ করত। ওই লোকটা আসলে বদ, সব সময় তাকে প্যারা দেয়। এখন আবার তার আব্বি আম্মি পরিবার থেকে চিরকালের জন্য দূরে নিয়ে যাবে ভেবে ফুপিয়ে কেঁদে দেয় সে। তাকে কাঁদতে দেখে সকলের আবার ব্যস্ত হয়ে পড়ল তার কান্না থামানোর জন্য। এটা সেটা বলে তার কান্না থামানোর চেষ্টা করছে। রোজা হায়দার মেয়ের কান্না থেকে নিজের মনটাও খারাপ হয়ে যায়। সকলের মুখে কষ্ট এসে ভিড় জমেছে। সবাই নিজেদের শক্ত করে রূপসাকে বোঝাতে লাগলো, মেয়েটা নেহাতি বাচ্চা একটা মেয়ে, পরিবারের অতিরিক্ত ভালোবাসা পেয়ে অল্পতেই ভেঙে যায়। তার বয়সী অন্য মেয়েরা বেশ শক্ত, হেসে খেলে বেশ জীবন কাটাচ্ছেন, আর সে পরিবারের ছায়া বড় হয়েছে। এখন এই ছায়া ছেড়ে অন্য ছায়া আপন করা তার জন্য কষ্টকর। এখনও তো ঠিকভাবে তাকে সম্পর্কের মানে শেখানো হলো না, কিন্তু রূপসা পড়াশোনায় এবং সব দিক থেকেই
ভারী শক্ত মস্তিষ্কের মানুষ। ব্যবহারে ম্যাচিউর না আসলেও সম্পর্কের দিক থেকে সে খুব চতুর, যথেষ্ট বুদ্ধিমতী আর সাহসী মেয়ে। শুধু পরিবারের সদস্যদের বিষয়ে একটু নাজুক। তার রাগ, দুষ্টুমি, বুদ্ধি সব দিক থেকে বিবেচনা করলে সে পারবে বারিশের সাথে সংসার করবে। একদম নাকানি চুবানি খাওয়াবে এমন পাজি মেশে। এসব কথা ভেবে ফিক করে হেসে দিল রোজা হায়দার। রোজা হায়দারের হাসির দিকে সকলে তাকিয়ে আছেন। রূপও কান্না বাদ দিয়ে মায়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সে কাঁদছে আর তার মা হাসছে। রূপসা কাঁদো কাঁদো মুখ করে বলল, আম্মি, আমি কাঁদছি তো। রোজা হায়দার মেয়েকে জড়িয়ে কপালে চুমু খেলেন। রূপসাও দুই হাতে মাকে জড়িয়ে ধরল। রোজা হায়দার মৃদু হেসে বলেন, তোমার জীবনের সবচেয়ে বড় দিন আজকে রূপ। প্রত্যেক মেয়ের পরিবার ছেড়ে, বাবা মা ছেড়ে যেতে হয়, কষ্ট হয়, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি এখান থেকে বারিশের কাছে সবচেয়ে বেশি ভালো থাকবে। তোমার সবচেয়ে সেফ জায়গা বারিশ। তোমার কোলে সুখ এনে ভরিয়ে দেবে সে। তোমার এমন কোনো দিন আসবে না আমাদের তুমি মিস করবে। তোমার ভাবনার আগেই সব পেয়ে যাবে বারিশের কাছ থেকে। আর এটা সেই ছোটবেলা থেকেই জেনে আসছো, এখন শুধু সামনে থেকে দেখবে। এতটা সুখী হবে যেটা তোমার প্রত্যাশার বাহিরে। আমার কথা মিলিয়ে নিও। এখন কান্নাকাটি বন্ধ করো কেমন? আর আমাদের দেখতে ইচ্ছে হলে তুমি যাওয়ার আগে আমরা সকলে হাজির হয়ে যাব। বারিশের সাথে কথা হয়েছে, সে আগেই বলে দিয়েছে যখন তোমাকে দেখতে ইচ্ছে হবে সে নিজেদের পার্সোনাল ফ্লাইটে একদম তোমার কাছে নিয়ে হাজির করাবে আমাদের। এবার খুশি তো? বলে নাক টেনে দিল। মায়ের কথা শুনে এবার কান্না বন্ধ করে মৃদু হাসে রূপসা। সবে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর রূপসা মনে মনে ভাবে, ওই ইংরেজ সাদা ভূত যার আগে যদি আমাকে সকলের থেকে দূরে নিয়ে মেরে গুম করে ফেলে, তবে তো কেউ জানবেই না। না না, ওখানে তো মামনি, পাপা, রিনি থাকবে, কিছু করতে পারবে না। আমাকে তো তার রুমে থাকতে হবে। যদি ছোটবেলার মতো শাস্তি কিংবা কামড় দেয় তাহলে? মুখটা ছোট করে কিছুক্ষণ ভেবে বলল, আমিও দেখে নেব। তখন বাচ্চা ছিলাম, এখন 20+। আমার সব কামড়ের জবাব নিব। মিস্টার কোলবালিশ, তোমাকে আমি কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলবো। আর যদি না পারি তাহলে ওখান থেকে পালিয়ে আব্বি আম্মির কাছে চলে আসবো। ভালো আইডিয়া। কথাগুলো ভেবে মনে মনে সাহস জুগিয়ে নিল রূপসা। কিন্তু যত বারিশের আসার সময় হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে। যত নিজেকে সাহসী আর বুদ্ধিমতী মনে করুক, ভেতরে বোকার ভিতর ডিম সে। বারিশ যে এক থাবায় তার মতো পুঁটি মাছকে নিজের কবলে বন্দি করে নিতে পারবে, সেটা ভাবলে গলাটা শুকিয়ে যায় তার। চারিদিকে মানুষের গিজগিজ আওয়াজে বাড়িটাকে পাখির বাসা মনে হচ্ছে। এত এত মানুষের ভিড়ে যেন বাড়ির ছোট সদস্যদের জন্য আজকে ঈদের দিন। এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, আর তার সাথে চিৎকার চেঁচামেচি তো আছেই তাদের মতে। বিয়েবাড়িতে চিৎকার চেঁচামেচি হবে না তো কি আর হতে পারে। কিছুক্ষণ আগে বারিশের সাথে সকল নিয়মকানুন মেনে আইনি মোতাবেক রূপসার বিয়ে সম্পূর্ণ হয়েছে। একরাশ ভয় আর বিরক্তি নিয়ে বিয়েটা শেষমেশ করতে হয়েছে রূপসাকে। হাজার অনিচ্ছার সত্ত্বেও তাকে বিয়েটা করতে হয়েছে। যেখানে ছোটবেলায় তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে সেখানে কিছু করার মানেই বোকামি। আর বারিশের কথার বাহিরে কোনো কাণ্ড ঘটানোর মতো দুঃসাহস বরাবরই রূপসার কিংবা অন্য কারোর নেই। লাল টুকটুকে বউ সাজিয়ে যখন ড্রয়িং রুমে বারিশের ঠিক সামনাসামনি বসানো হয়েছিল রূপকে, রূপসার শর্ট নেম রূপ, তখন রূপ ভয়ে জড়সড় হয়ে বসেছিল। দিন দুনিয়ায় কি হচ্ছে সেখানে তার মোটেও খেয়াল নেই। নিজের মতো করে মনে মনে যত মুখস্থ দোয়া দুরুত আছে সব পাঠ করে চলছে। নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের এতটা কাছাকাছি ভাবতেই তরতর করে ঘাম ঝরছে তার কপাল থেকে। আসার পর মাথা নুয়েছে আর উপর করেনি। রিনি আসার পর থেকে এটা সেটা বলে রূপকে হাসানোর চেষ্টা করছে। অন্যদিকে বারিশ এক দৃষ্টিতে তার লাল টুকটুকে পিচ্চি বউটাকে দেখছে। তার নেশা, তার ভালোবাসা, তার বাবুই পাখিকে দেখছে। আজকে যেন 1000 বছরের চোখের এবং মনের তৃষ্ণা কিছুটা লাঘব হয়েছে। এই তৃষ্ণা যেন মেটানো সম্ভব নয়। যত দেখবে ততটা আরও ভয়াবহ হয়ে নেশা বাড়িয়ে যাবে। বারিশের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। বাঁকা হেসে মনে মনে বলতে লাগলো, আর কিছু মুহূর্ত যান পাখি, তারপর আর কোনো দূরত্ব নয়। আজ যে সকল দূরত্ব শেষ হবে। তোমাকে নিজের কাছে রাখার জন্যই তো এত এত আয়োজন, যাতে তোমার আমার মাঝে বিন্দুমাত্র দূরত্ব না থাকে। তোমার কাছ থেকে বিন্দুমাত্র দূরত্ব হৃদয়ে হাজারো রক্তক্ষরণ হয়। তুমি শুধু আমার মেরি জান, শুধু আমার।
শুধুমাত্র বারিশের মেঘবতী কন্যা। দীর্ঘদিনের অপেক্ষা প্রেয়সী আজ শেষ হবে। আর কোনো দূরত্ব নয়, শুধুমাত্র তোমার জন্য এত এত দূরত্ব আমাকে মানতে হয়েছে। এর জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে মেরিজান, খুব কঠিন শাস্তি। আজকে থেকে আমিতে তোমার শুরু আর আমিতে শেষ। তোমার সব আজাদি আমার কাছে বন্দী হলো মেরিজান। রূপসার দিকে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে মনে মনে কথাগুলো আওড়াতে লাগলো। সব নিয়মকানুন শেষ করে সকলের খাওয়া দাওয়া পর্ব শেষ করার মাঝে বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। সব মেহমান আস্তে আস্তে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। এখন সারা বাড়িতে শুধু বারিশের পরিবারের সদস্য আর রূপসার বাড়ির লোকেরা আছেন। সকলে একসাথে বসে কথা বলছেন। এরই মাঝে একবারও বারিশের মুখ দেখেনি রূপসা। রিনি অনেকবার খুঁচিয়ে রূপসার মাথা তোলার চেষ্টা করেও বরাবরই ব্যর্থ হয়েছে। বেশ অনেকক্ষণ মাথা নিচে করে রাখতে রাখতে আর একই জায়গায় বসে থাকতে থাকতে রূপসার এখন নাজেহাল অবস্থা। কিন্তু লজ্জার ভয়ে মাথাটা পর্যন্ত তুলতে পারছে না সে। আর না থাকতে পেরে এইবার অনেক সাহস যুগে আস্তে আস্তে মাথা উঠিয়ে টিপটিপ চোখে হাজারো ভয়ের সাথে যুদ্ধ করে সামনে তাকে মনে মনে ভীষণ খুশি হলো। আশেপাশে ভালো করে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, না, আশেপাশে কোথাও বারিশ নেই। বিশাল ড্রয়িং রুমে কোথাও বারিশ নেই। রূপসাকে আশেপাশে তাকাতে দেখে রিনি পাশ থেকে মৃদু হেসে বলল, ভাইয়া বাহিরে গিয়েছে কল অ্যাটেন্ড করতে। রিনির কথা শুনে রূপসা চওড়া করে হেসে দুই হাত দুদিকে ছড়িয়ে আয়েশ করে মাথা এলিয়ে দিল। এতক্ষণ পর একটু শান্তিতে শ্বাস নিতে পারছে। এতক্ষণ যেন শ্বাসটুকু বুকের মাঝে চাপা পড়েছিল। আরেকটুর জন্য শ্বাসকষ্টের জন্য তাকে মারা যেতে হয়নি। রূপসার অবস্থা দেখে রিনি মুখ চেপে হাসছে। সে বেশ বুঝতে পারছে রূপসার অবস্থা। বেচারি কি করে থাকবে তার ভিলেন ভাইটার সাথে, আস্ত এক রহস্যময় মানব সে। কথাগুলো ভেবে মনে মনে আফসোস করতে লাগলো রিনি। রূপসা এইবার ইশারা করে রোজা হায়দারকে বলেন সে একটু রুমে যেতে চাইছে, কিন্তু রূপসার দিকে কি ভয়ানক লুক দিয়েছেন। এতে করে রূপসা মুখটা ছোট করে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ আগে যখন বিয়ে পড়ানোর সময় বারবার কাজী সাহেব তাকে কবুল বলতে বলছিলেন, ভয়ের ছোটে রূপসার মুখে ক পর্যন্ত উচ্চারণ হচ্ছিল না। তা দেখে রূপসার আব্বি অমিত হায়দার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আম্মাজান কবুল বলেন। দেখুন আমরা সবে অপেক্ষা করছি আপনার মুখে কবুল শোনার জন্য। আর অপেক্ষা করাবেন না কেমন, কবুল বলে ফেলুন। আব্বি যান, আপনার ভালোর জন্য সব করছি, সেটা আপনি জানেন তো। রূপসা মাথা দুলিয়ে হ্যাঁ বলল। অমিত হায়দার মেয়ের চোখের পানিগুলো স্নেহের সাথে মুছে দিয়ে পুনরায় বলেন, তাহলে কবুল বলুন। রূপসা আব্বির কথা শুনে কাঁপা কাঁপা কণ্ঠে ধীরে ধীরে 3 বার কবুল বলে দিল। কিন্তু বাধ সাধল যখন রেজিস্টার পেপারে স্বাক্ষর করতে বলা হলো। ভয় আর আলাদা নাম না জানা অনুভূতিগুলো এমন করে সারা শরীর জুড়ে জেঁকে বসেছে, কাঁপা কাঁপা হাতে কলম ধরার দায় হয়ে উঠেছে। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কিছু হচ্ছিল না, তখন রোজা হায়দার মেয়ের কণ্ঠ দেখে প্রচণ্ড বিরক্তি হলেন। মনে মনে বলেন, এই মেয়ে শুধরানোর নয়। তিনি রূপসার কানের কাছে মুখ এনে ধীরে গলায় বলতে লাগলেন, বারিশ পাশের রুমে আছে, তুমি যদি স্বাক্ষর না করো তাহলে বারিশ এখানে হাজির হয়ে যাবে। সেটা নিশ্চয়ই তুমি এই মুহূর্তে চাইছো না। রূপসা মায়ের কথা শুনে ঠোঁট ফুলে কাঁপা কাঁপা হাতে চট করে স্বাক্ষর করে দিল। স্বাক্ষর করার সময় নিজের নামের পাশে বড় বড় অক্ষরে বারিশ খান নামটা চোখে পড়তে বাদ ভেঙে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। মনে মনে নিজের মায়ের বিটলামির জন্য বারিশকে শখানিক বকা দিতে লাগলো। সময় তার আপন গতিতে ছুটে চলে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। বিয়ে বাড়িতে সবচেয়ে কষ্টের মুহূর্ত কনে বিদায়। কনে বিদায় কাজটা সকল মেয়েদের জন্য কষ্টকর। নিজের আপন মানুষদের ছেড়ে তাদের সেই জন্মের পর থেকে পাশে পাচ্ছে নিজের বাবা মা। আপন মানুষদের ছেড়ে অচেনা অচেনা জায়গায় পাড়ি জমাতে হয়, যেখানে সকলে তার অপরিচিত। তাদের নিজের আপন করে নিতে হয়। সত্যি জীবন খুব হাস্যকর। কেমন কেমন নিয়ম নীতি মানতে হয় সকলকে। বাস্তবতা সত্যি যে খুব কষ্টকর, যা প্রত্যেকটি মেয়েকে মানতে হয়। রূপসার জন্য ব্যাপারটা অনেক আলাদা হলেও সে পৃথিবীর কঠিন নিয়মটা মানতে নারাজ। সে জানে তাকে মানতে হবে, কারণ এটাই যেই বাস্তবতা, কিন্তু সে বারবার পরাজিত হচ্ছে। তার ছোট্ট মন কিছুতেই মানতে রাজি নয়।
সে তার আব্বি আম্মিকে ছেড়ে এত দূরে পাড়ি জমাবে। হয়তো কালকের পরের দিনই এই গ্রাম আর এই দেশ ছেড়ে চলে যেতে হবে ভিন দেশে, অচেনা গন্তব্যে। কি করে থাকবে সে এত দূরে তার আব্বি আম্মিকে ছেড়ে, যেখানে একটা রাতও সে তাদের ছাড়া কোথাও থাকেনি? কি করে থাকবে সে? কিভাবে নিজের মনের সাথে যুদ্ধ করে সব মানিয়ে নেবে? যেখানে ছোট থেকে ছোট বিষয়গুলো তার কাছে জটিল মনে হয়, আব্বি আম্মি ছাড়া সমাধান করতে পারে না, সেখানে এত এত জট কি করে ছুটাবে? ভাবতেই বারবার কান্নায় ভেঙে পড়ছে। আজকে মনে হচ্ছে তার আব্বি আম্মি ভীষণ রকম অন্যায় করে ফেলেছেন তার সাথে। খুব কি প্রয়োজন ছিল তাকে বিয়েটা দেওয়ার? অন্য কোনো উপায় কি ছিল না? রূপসা জানে কোনো উপায় ছিল না, কিন্তু মনকে যেন আজ কোনো মতে মানাতে পারছে না। বাড়ির সবাই রূপসার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়েছেন। নিজেদের কষ্টগুলোকে মনের মাঝে রেখে রূপসাকে শান্ত করাতে ব্যস্ত। রোজা হায়দার মেয়ের চোখের পানি দেখে নিজেকে ঠিক রাখতে পারছেন না। আড়ালে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে মেয়েকে এটা সেটা বোঝাতে লাগলেন। কিন্তু এই শক্ত মনটা সহজে ভেঙে গুড়িয়ে গেল। ব্যর্থ হয়ে একসময় মেয়েকে জড়িয়ে নীরবে নিজে অশ্রু বিসর্জন দিতে লাগলো, কিন্তু মেয়েকে বুঝতে দিলেন না। দেখা যাবে মেয়ে তার আরও এলাহি কাণ্ড বাঁধিয়ে দেবে। অমিত হায়দার মেয়েকে নিজের বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে এটা সেটা বোঝাতে লাগলেন। নিজের কলিজাকে নিজের থেকে এত দূরে পাঠানোর কোনো কালে তার ইচ্ছে ছিল না, কিন্তু তিনি নিরুপায়। ভাগ্যিস বারিশ রূপসাকে কাঁদতে দেখেনি, হয়তো এখন দুটো গাল লাল করে দিত এই রকম নিজের হাল বানানোর জন্য রূপসাকে। তার চোখের পানি একদম সহ্য করবে না বারিশ, সব লণ্ডভণ্ড করে দিবে। অতিরিক্ত কান্না করার ফলে আর সারাদিন হাজারো চিৎকার চেঁচামেচির সাথে একগাদা চিন্তার ফলে মাথাটা ভীষণ ভারী অনুভব করে রূপ, সাথে ভীষণ অস্থিরতা। অমিত হায়দার মেয়ের অবস্থা বুঝতে পেরে তাকে সোজা করে দাঁড় করিয়ে গালে হাত রেখে কিছু বলতে যাবে, তার আগে রূপসা পড়ে যেতে নিলে দুটো হাত শক্ত করে তাকে টেনে নিজের কাছে নিয়ে যায়। একটা শক্ত দেহের অধিকারী পুরুষ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে। অপরিচিত বুকে মাথা এলি দিতে চোখ দুটো বুজে আসে রূপসার। শুধুমাত্র জ্ঞান থাকাকালীন এতটুকু শুনতে পায় কারোর গভীর নিঃশ্বাস আর খুব জোরে বিট করা সেই অতি মধুর হার্টবিট, আর সাথে একটি থমথমে পুরুষালী কণ্ঠ। মেরি জান, কী হয়েছে তোমার? আমার দিকে তাকাও। ব্যাস এতটুকু শুনতেই জ্ঞান হারালো সে অচেনা যুবকের বুকে। ফুলের তীব্র গন্ধ নাকে আসতেই মুখ কুঁচকে নিল রূপসা। এত পরিমাণ ফুলের সুবাস আসছে যে মনে হচ্ছে কোনো ফুলপুরীর দেশে সে শুয়ে আছে। চোখ পিটপিট করে খোলে, আবার চেপে বন্ধ করে নিল। চোখ জোড়া যেন কেউ সুপার গ্লু দিয়ে আটকে রেখেছে, বারবার খুলতে ব্যর্থ হচ্ছে। এদিক থেকে সেদিক বারবার এমন করে বিছানায় গড়াগড়ি খাচ্ছে যাতে করে ঘুম ছুটে যায়। প্রচণ্ড বিরক্তি আর অস্বস্তির সাথে কোনো রকম মাথা চেপে বালিশের সাথে হেলান দিয়ে বসলো। পিট করে আফসা আলোয় দেখে, পিটপিট চোখে আফসা আলোয় দেখে চোখ থেকে জট করে সব ঘুম উধা হয়ে গেল। বারবার চোখ বন্ধ করছে আর খুলছে। হাত দিয়ে কঁচলিয়ে ভালো করে তাকিয়ে দেখতে পেল এটা স্বপ্ন নয়, সত্যি বাস্তব। এ যেন এক স্বপ্নপুরী। এক বিশাল বড় রুমের দামি বিছানায় সে অবস্থান করছে। যত দূর চোখ যাচ্ছে রুমের কোনায় কোনায় যেন আধুনিকতা আর প্রাচুর্যে ভরা। সম্পূর্ণ রুমে মৌ মৌ করছে হাজার নাম না জানা ফুলের বাহার আর রং বেরঙের ক্যান্ডেল। সারা ফ্লোরে বিছিয়ে আছে লাভ শেপ বেলুন। আফসা আলোয় সম্পূর্ণ রুম যেন এক স্বপ্নের রাজ্য মনে হচ্ছে তার কাছে। রূপসা হচ্ছে সে রাজ্যের রানী। বিছানার চারিদিকে শুধু ফুল আর ফুল। সে হাজারো ফুলের মাঝে বসে আছে, গালে হাত দিয়ে অবাক হয়ে সব দেখছে, আর মুখে লেগে আছে তার ভুবন ভুলানো হাসি। খুশিতে চট করে বিছানা থেকে নেমে সম্পূর্ণ রুমে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে, হাত ছোঁয়ালে ভেনিশ হয়ে যাবে। লেহেঙ্গাটা দুই হাত দিয়ে ধরে প্রাণ খুলে ঘুরতে লাগলো আর এসব অনুভব করতে লাগলো। কিছুক্ষণ আগে যে তার বিয়ে হয়েছে কিংবা সেই এই অচেনা জায়গায় কি করে এসেছে, এসব কিছুই যেন তার মনে নেই। সে তো নিজের মতো করে এখানের সময়টা উপভোগ করছে। রূপসার ফুল ভীষণ রকমের পছন্দ, সাথে তো বেলুন আরও বেশি পছন্দের, তাই নিজেকে ধরে রাখতে পারলো না। হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে সব কিছু, পা দিয়ে এদিক সেদিক করে দিচ্ছে সব বেলুন। ছোট টেবিলের ওপর নিজের পছন্দের কাঠ গোলাপ আর বেলি ফুল দেখে দৌড়ে গিয়ে দুই হাত তুলে নেয় নিজের প্রিয় ফুলগুলো। নাকের কাছে নিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে নিল। এক অন্যরকম ভালো লাগা শরীর আর মন জুড়ে বয়ে যায়।
এক এক করে খুঁটিয়ে খুঁটিয়ে সম্পূর্ণ রুম দেখতে লাগলো। সম্পূর্ণ রুমের জিনিস কাঁচের এবং খুব দামি, খুবই সুন্দর সব কিছু। মৃদু হেসে সব কিছু ছুঁয়ে যাচ্ছে। সব কিছু ভালো লাগলেও রুমের বেশ কিছু জিনিস তার ভালো লাগেনি। সম্পূর্ণ রুম কালো আর সাদা রঙে আবৃত। বিছানা চাদর থেকে শুরু করে রুমের ল্যাম্প সব কিছু কালো সাদা। কালো সাদা তার পছন্দের রং হলেও রুমের রং কালো আর তার ভালো লাগে না। কেমন জানি ভূতের বাড়ি বলে মনে হয়। গা ঝমঝম করে ভয়ে। এখানে সব কিছু রূপসার পছন্দের হলেও এই দেয়ালের রংটা পছন্দ হলো না। রুমের রং তো পিঙ্ক বা উজ্জ্বল মানায়, ঠিক তার রুমের মতো। হঠাৎ নিজের রুমের কথা মনে পড়তে হতবাক হয়ে বড় বড় চোখ করে নিজের দিকে তাকালো। আজ তো তার বিয়ে হয়েছে, গায়ে এখনও বিয়ের পোশাক রয়েছে। সে তো অজ্ঞান হয়ে এক অচেনা কারোর বুকে ঢলে পড়েছিল। তারপর কি হলো? এক এক করে তার সব কিছু মনে পড়ছে। রূপসা চারিদিকে তাকিয়ে ভয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। শুকনো ঢোক গিলে আশেপাশে তাকিয়ে গুটিসুটি মেরে বসে রইল। এতক্ষণে সব ভালো লাগা উধাও হয়ে গিয়েছে আর মনে জেঁকে বসেছে একরাশ ভয়। জ্বর আক্রান্ত রোগীর মতো রূপ থরথর করে কাঁপতে লাগলো। বারবার গলা ভিজাতে লাগলো, মনে মনে আওড়াতে লাগলো, আমার তো বিয়ে হয়ে গিয়েছে ওই কোলবালিশ ইংরেজ সাদা ভূতের সাথে। এখন আমি আমার বাসর ঘরে বসে আছি। তার মানে এখন দ্য অ্যারোগেন্ট ম্যান মিস্টার বারিশ খানের রুমে আছি। বাঘের খাঁচায় আটকা পড়ে গেছি। এখন কি হবে? কাঁদো কাঁদো গলায় রুমের চারিদিকে তাকিয়ে বুকটা ডিপ ডিপ করছে। দুই হাত দিয়ে লেহেঙ্গাটা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে এদিক সেদিক হাঁটতে শুরু করলো। হাঁটতে বললে ভুল হবে, দৌড়াদৌড়ি করছে। চিন্তা, ভয়, আলাদা অনুভূতি, লজ্জা সব যেন গুলি এক হয়ে গিয়েছে। দীর্ঘ সময়ের চিন্তাগুলো এখন সব একসাথে জেঁকে বসেছে। দেয়ালের ঘড়িতে 11টার কাঁটা টিকটিক করছে। যে কোনো সময় বারিশ চলে আসতে পারে। যার ভয় দীর্ঘ বছর মনে চেপে রেখেছে, আজ এতগুলো বছর পর পুনরায় সামনাসামনি হবে ভাবতে চোখগুলো হাতের দিকে চলে গেল। পশমগুলো ভয়ে দাঁড়িয়ে গেছে। ভয় এদিক সেদিক পায়চারি করছে আর ইচ্ছে মতো হাত কসলাতে লাগলো। হাতের ওপর সব টেনশন ঢেলে দিতে চাইছে। এসির রুমে হলেও তার কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। রুমের এদিক সেদিক তাকিয়ে লুকানোর জায়গা খুঁজছে। লুকানোর মতো হাজারো জায়গা থাকলেও কতক্ষণ আর লুকানো সম্ভব? ঠিক তো বাড়ি শেষে টেনে হিঁচড়ে তার সামনে দাঁড় করাবে। রূপসার হলো এক সমস্যা, ভয় পেলে, অতিরিক্ত নার্ভাসনেস হয়ে পড়লে কিংবা লজ্জা বোধ অনুভব করলে যে বিষয়টি নিয়ে ভয় কিংবা নার্ভাসনেস, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেয়। মানে লুকাতে চেষ্টা করে যাতে তার চোখের সামনে পড়তে না হয়। পড়লেও চোখে চোখ রাখবে না কখনো, তাতে যেন ডাবল ভয় তাকে গ্রাস করবে। তার মতে ভয়ঙ্কর জিনিসের দিকে তাকালে তাকে আরও বেশি বেশি ভয় দেখাবে। এখন একই ঘটনা তার সাথে ঘটেছে, যার কারণে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। হঠাৎ দেয়ালে নিজের ছোটবেলার বেশ অনেকগুলো ছবি দেখতে পেয়ে মিনিটে ভয় দূর হয়ে হাঁ করে সামনের দেয়ালে নিজের ছবিগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ছবিগুলোর কাছে গিয়ে মুগ্ধ নয়নে সেগুলো দেখছে। বেশ কিছু ছবি হাতে পেন্টিং করা, কিন্তু বোঝা অসম্ভব এগুলো পেন্টিং। মনে হচ্ছে সত্যি সত্যি ছোটবেলায় রূপসা এখানে দাঁড়িয়ে আছে। রূপসা সবগুলো ছবি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বেশ বুঝতে পারছে এগুলো বারিশ আর্ট করেছে, কারণ বারিশ বরাবরই খুব ভালো পেন্টিং করতে পারে। অবশ্যই মোস্ট ট্যালেন্টেড বয় কিনা। রূপ সবগুলো ছবি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। হঠাৎ দরজা খোলা শব্দে ভয়ে খুব জোরে সোরে কেঁপে উঠল। আতকে পেছনের দিকে তাকিয়ে ভয়ে কাঁচুমুচু হয়ে মাথাটা নিচু করে ফেলল। ইচ্ছে করছে দৌড়ে নিজের বাড়িতে চলে যেতে। রূপসার হাসি মাখা একটা ছবি জড়িয়ে ধরে চোখের পানি ফেলছেন মিসেস রোজা হায়দার। মেয়েটা বাড়ি ছেড়ে যেতেই যেন এক বুক কষ্ট দিয়ে গেছেন সম্পূর্ণ বাড়ি জুড়ে। সকলে কেঁদে কেটে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। সকলের চোখের মনিটর বিয়ে হয়ে চলে গেছে ভাবতে এক বুক কষ্ট এসে বিরাজ করছে। রোজা হায়দার মেয়ের ছবির দিকে তাকিয়ে নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছে। মেয়েটাকে এত তাড়াতাড়ি বিদায় দিতে হবে ভাবতে পারেনি। মনে হচ্ছে ওই দিনই তো মেয়েটি তার কোল জুড়ে এক বুক সুখ নিয়ে এই পৃথিবীতে এসেছিল। এত তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে গেলেও ভাবতে পারছেন না তিনি। সেদিন তো ছোট্ট কিশোরী মেয়েটাকে বিয়ে দিয়েছিল তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে। তারপর কত তাড়াতাড়ি বড় হয়ে গেল আর তাকেও নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে হলো। সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে রোজা হায়দারের কাছে। মেয়েকে বিয়ে দিয়ে বিদায় দেওয়া সকল বাবা মায়ের কাছে অনেক কষ্টের। এখন মনে হচ্ছে মেয়েটার ওপর ভীষণ
সত্যি অন্যায় করে ফেলেছেন। আর একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল তাদের। তিনি চাইলেই চেষ্টা করে দেখতে পারতেন বারিশকে বলে, কিন্তু তিনি তা করেননি। এখন রূপসার মনের অবস্থা ঠিক কী চলছে সেটা ভেবে তিনি পুনরায় কেঁদে উঠলেন। পেছন থেকে অমিত হায়দার স্ত্রীর কাঁধে হাত রাখতে তার দিকে তাকিয়ে পুনরায় কান্নায় ভেঙে পড়লেন রোজা হায়দার। অমিত হায়দার দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর পাশে বসে তাকে জড়িয়ে ধরে মেয়ের ছবিটি নিজের কাছে নিয়ে মেয়ের হাসি মাখা মুখের দিকে তাকে মুচকে হেসে বলেন, দেখলে তো রোজ, আমাদের এই ছোট্ট আম্মিটা কত বড় হয়ে গিয়েছে। আজকে তার বিয়ে ছিল, কি সুন্দর লাগছিল আমার পুতুল মাটাকে। মৃদু হেসে, বিয়েটা কিছুদিন পর হলেও হতো, তাই না? রূপ এত জলদি এসব মেনে নিতে পারবে তো? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। অমিত হায়দার দীর্ঘশ্বাস ফেলে বললেন, চাইলেই তো আর মেয়েকে নিজের কাছে রেখে দিতে পারি না। মেয়েটা তো শুধু আমাদের আমানত ছিল দীর্ঘদিন আগে, তো মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, সে শুধু বারিশের রেখে যাওয়া আমাদের আমানত। বারিশকে বললে তো ঠিক আরও কিছু সময় দিত রূপকে, কিন্তু যাই হোক, অনেক তো সময় দিয়েছে। আর রূপ তো ছোটো থেকে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছে, কখনো ওদের সামনাসামনি দেখা হয়নি, তাই এখন একটু মানিয়ে নিতে কষ্ট হবে। দেখো, ধীরে ধীরে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমার আম্মিটা বুঝতে পারবে তার আম্মি তার ভালোর জন্য সব কিছু করেছে। নিশ্চয়ই রেগে আছে আমার মাটা। মলিন হেসে